অ্যাডমিন প্যানেল থেকে কেউ থাকলে আমার লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও না। অ্যাডমিন প্যানেল থেকে কি কেউ অ্যাপ্রুভ করা নেই? আধ ঘন্টা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করার জন্য। কখন থেকে বসে আছি আমি, বাট নো ওয়ান অ্যাপ্রুভিং। আমাকে দেখা বা শোনা যাচ্ছে? আমাকে একটু ক্লিয়ারলি বলবে, am I audible and visible? Oh, Shreyadi, thank you, thank you. উফ বাবা রে, অনেকক্ষণ ধরে আমি ওয়েটিং। জয়েন হও আস্তে আস্তে, সবাই মিলে আস্তে আস্তে জয়েন হও।
এক মিনিট, আমি জাস্ট কিছু মানুষের জন্য ওয়েট করছি, যাদের স্টোরিটা দিয়ে আজকে শুরু করব তাদের জন্যই ওয়েট করছি, কারণ তারা আমার লিঙ্কটা খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয়েছিল আসতে আজকেও, তো ওই জন্য খুঁজে পাচ্ছি না বলেই আমি একটু ওয়েট করছি। তো তারা এসে গেলে আমি স্টার্ট করে দেবো স্টোরিটা। এই তো আঙ্কেল এসে গেছে, থ্যাংক ইউ। এবার আমি স্টার্ট করে দিচ্ছি। আজ 10 জন হয়ে গেছে, আস্তে আস্তে সবাই চলে আসবে, কারণ অলরেডি আই এম লেট। তো দেখো, আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে আমার কোনো আসার আগে থেকে প্ল্যান ছিল না, তো শ্রেয়াদিকে আজকে সকালবেলায় বলার পরে খুব মানে শ্রেয়াদিও আজকে স্লটটা ফাঁকা ছিল বলে আমি পেয়ে গেলাম। তো আজকের দিনটা ভীষণ সুন্দর একটা দিন, বৃষ্টির দিন। আগের দিন একটা ঝড় বৃষ্টি হয়েছে, তার একটা এফেক্ট আজকে আসছে, সাইক্লোন। তো খুব সুন্দর একটা আজকে ওয়েদারটা ভূতের গল্প শোনার জন্য বাড়িতে বসে, বিশেষ করে আজকে যখন অনেকেরই অফিস যেতে পারেনি, তো আমি ভাবলাম যে আজকে একটা দিন স্টার্ট করাই যেতে পারে। তো আগের দিন কি হয়েছিল, আগের দিন আমার নেটওয়ার্কের বিশাল ইস্যু ছিল। আমাকে একবার কেউ একটু কনফার্ম জানিয়ে দাও যে আমাকে কি শোনা এবং দেখা যাচ্ছে, একটুখানি আমাকে ক্লিয়ারলি বলে দাও এটা, তাহলে আমি গল্পটা স্টার্ট করব। তো আজকে আমার বেসিক্যালি সেরকম গুছিয়ে কোনো স্টোরি বলবো সেরকম কোনো প্ল্যানিং নেই। মনে যা আসবে, যা যা শুনেছি, যা যা মাথায় আছে, আমি সবই এগুলো বলবো আজকে, ঠিক আছে? তো আগের দিন কি হয়েছিল, আগের দিন আমার নেটওয়ার্কিং ইস্যু ছিল ভীষণ, মানে বারবার নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য কেটে যাচ্ছিল। তো আগের দিন একটা স্টোরি বলতে বলতে মাঝপথে আমার ভূতের স্টোরিটা বন্ধ হয়ে যায়। তো সেই স্টোরিটা আমি আজকে পুরোটাই এন্ড করব। তো একবার আমাকে কেউ কনফার্ম জানিয়ে দাও, আমি স্টার্ট করে দিচ্ছি যে আমি অডিয়েবল এন্ড ভিজিবল কিনা। আমাকে একবার কেউ একটি কনফার্মেশনটা জানিয়ে দাও যে আমার শোনা যাচ্ছে কিনা। আমায় কেউ এখানে একটু কমেন্ট করে বলো না যে am I audible and visible? অ্যাকচুয়ালি যা প্রবলেম হচ্ছে আমার, কমেন্ট করে বলো না যে am I audible and visible? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কেউ কমেন্ট করেছে কিনা আমি দেখতে পাচ্ছি না। তো আমি স্টার্ট করে দিচ্ছি, 12 জন অলরেডি হয়ে গেছে। আমি জানি না আমি অডিবল না ভিজিবল। আমার এখানে কোনো কমেন্ট আসছে না আপাতত কমেন্ট সেকশনে। ও থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে আজকেও আমি দুটো ঠাকুরের ঘটনা দিয়ে স্টার্ট করব, যেই ঘটনাগুলো আমার ভীষণ পেন্ডিং পড়ে গেছিল। তো তারপরে আমি ভূতের স্টোরিতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি আর কথা না বলে, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, ওকে? সো কেউ কমেন্ট করলেও আমি দেখতে পাবো না, তো আমি স্টার্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে দুটোই আসামের ঘটনা। হ্যাঁ, আসামের থেকে আমার একজন বন্ধু বিলং করে, সে হচ্ছে ঝিনু, ওর নাম। তো ঝিনুকে দুটো স্টোরি আমাকে বলেছে। দুটো স্টোরি হচ্ছে
ভগবানের স্টোরি দিয়ে আমি স্টার্ট করছি আজকে। তো ফার্স্ট যে স্টোরিটা আমি বলবো সেটা ভীষণ একটা ভালো একটা সুন্দর মহাদেবের ঘটনা। সেটা কি হয়, অনেক অনেক পুরোনো দিনের এই ঘটনাটা। ধরো যখন কিনা ইংরেজরা আমাদের দেশ চালাচ্ছে, বা ইংরেজরা আমাদের দেশে তখনও ওদের শাসনটা জারি রেখেছে, সেই সময় ঘটনা এটা। আহ, তখন ধরো ওই বিশ্বযুদ্ধের টাইমটা চলছে। তো কি হতো, অনেক সময় এখানে অনেক ইংরেজ সোলজাররা থাকতো, তাদের অনেক সময় ওই বাইরে যেতে হতো, বাইরে গিয়ে যুদ্ধ করতে হতো। তো এরকমই একটা ইংরেজের গল্প এটা। একবার কি হয়, ব্রিটিশরা তখন ওই আসামে কোথাও একটা জায়গায় ওরা স্টে করছিল। তো ওদের হঠাৎ করে কল আসে, বা ওদের হঠাৎ করে একটা চিঠি আসে। আগেকার দিনে তো ফোনের ব্যবস্থা ছিল না। তো চিঠি আসে, যেই চিঠিতে নাকি মেনশন হয় যে ওদেরকে ওরকম বাইরে গিয়ে, টোটালি ইন্ডিয়ার বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে। আর ওইটাই ওদের ডিউটি ছিল যেহেতু। তো সেজন্য কি হয়, ওরা ওই চিঠিটা পাওয়ার পরে চলে যায়। এবার প্রত্যেকবারই ওরা চলে যেতে এরকম। তো ওই সোলজারদের যে একজন ইংরেজ সেনা ছিল, যারা কি নাকি করতো, ওই যুদ্ধ চলাকালীন ঠিক কেমন আছে বা কি বৃত্তান্ত, কেমন কি ধরনের, ওরা না চিঠি লিখে লিখে পাঠাতো। তো কি হয়, এইবার যখন সোলজাররা যায়, এইবার যুদ্ধটা খুব ভয়ঙ্কর যুদ্ধ ছিল। তো সোলজাররা কি হয়, ওই সোলজারের একজন বউ ছিল, একজন ওয়াইফ ছিল যে নাকি ব্রিটিশই ছিল। সে দেখছে যে তার বরের থেকে মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু কোনো লেটার আসছে না। কোন রকমের চিঠিতে ওনার বউ বুঝতেই পারছেন না যে উনি অ্যাকচুয়ালি কেমন আছেন, উনি কি সুস্থ নাকি উনি অ্যাকচুয়ালি মারা গেছেন, কিছুই বুঝতে পারছেন না। তো দিনের পর দিন যেতে যেতে না, ওয়াইফের চিন্তা হতে হতে একটা সময় না উনি পুরো ভেঙে পড়েন, শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে, যেহেতু ভেবেছে হয়তো বর আর ফিরবেই না। তো একদিন কি হচ্ছে, এরকম সন্ধ্যাবেলায় ওই ওয়াইফ, অ্যাকচুয়ালি দেখবে ব্রিটিশ যারা কুইন ছিলেন বা যারা একটু মহিলারা ছিলেন, তারা না ঘোড়ায় চড়ে সন্ধ্যাবেলায় যাতায়াত করতেন বা ঘুরতে বেরোতেন। তো ওই রকমই একজন ব্রিটিশ ওই ওয়াইফ কি করেছিলেন, ওই ঘোড়ায় চড়ে সন্ধ্যাবেলায় উনি একটা রাস্তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এবার হেঁটে যেতে যেতে হঠাৎ করে দেখছেন একটা ছোট্ট এরকম কুঁড়ে ঘরের মতন মন্দির। হ্যাঁ, মন্দিরে আহ অনেক লোকেরা এসেছে পুজো দিতে, পুজো হচ্ছে মন্দিরে। তো ওয়াইফের ভীষণ কৌতূহল হয়, ওই ব্রিটিশ ওয়াইফের। হওয়ার পরে ওই ব্রিটিশ ওয়াইফ কি করে, যায় মন্দিরের ভেতরে, ঢোকে, ঘোড়া থেকে নেমে হেঁটে মন্দিরের ভেতরটায় ঢোকে। তো ঢুকে দেখছে, ওরা তো বুঝতে পারবে না যে ন্যাচারালি ওরা ব্রিটিশ, যে এরকম একটা লিঙ্গ টাইপ, এরকম একটা পাথরের মূর্তিতে পুজো হচ্ছে। তো যেহেতু ব্রিটিশ আসামে থাকতেন, তো কিছুটা কিছুটা বলতে পারতেন বাংলা ভাষাও। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াট ইজ দিস, ওনার ইংলিশে টার্মে জিজ্ঞাসা করেছিলেন। তখন ওখানে যে পুরোহিত ছিলেন, উনি বললেন এটা হচ্ছে শিবলিঙ্গ, খুব জাগ্রত মা। এখানে যে দর্শনার্থীরা আসেন, তারা প্রচন্ড ভক্তি ভরে যা চান বাবার কাছে, সেটা উনি বাবা সব ফিরিয়ে দেয় ভক্তদের। তো এটা শোনার পরে অ্যাকচুয়ালি দেখবে, মানুষ যখন প্রচন্ড বিপদের মধ্যে থাকে, তখন মানুষকে যে যেটাই বলে না কেন, যে এই গাছটাকে মানো দেখবে তুমি ফল পাবে, বা এই পাথরটাকে মানো দেখবে তুমি ফল পাবে, তো মানুষ কিন্তু সেটাকে ভীষণ বিলিভ করে। যখন মানুষ খুব একটা চরম বিপদে আছে, খুব কাছের মানুষের কোনো খোঁজ পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তটায় কিন্তু ওদের এই ব্যাপারটা চলে আসে মানুষের মধ্যে। তো উনি ব্রিটিশ ছিলেন, বাট উনি তো কারোর ওয়াইফ ছিলেন, উনি ওনার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি হাজবেন্ডের কোনো রকমের কোনো খোঁজ পাচ্ছেন না। তো উনি কি করেন, ওনার কোথাও গিয়ে একটা ভীষণ বিলিভ আসে
তো উনি বলেন যে কি করতে হবে, মানে অ্যাকচুয়ালি উনি তো পুজোর নিয়ম জানেন না, ওরা খ্রিস্টান হয়। তো ওখানে যে পুরোহিত ছিলেন উনি বললেন যে দেখো মা, তুমি তো পুজোর কিছুই জানো না নিয়ম কানুন, তো তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু শিব নামটা জপ করো। ওম নমঃ শিবায় যেই কথাটা আছে, বলছে দিনে তুমি যতবার পারবে জপ করো, করার পরে তোমার যে মনোবাসনা যেটার জন্য তুমি ওনাকে ডাকছো সেটা তুমি ওনাকে বলো, ওনাকে বলো, ওনাকে তোমার সব মনের ইচ্ছা একদম মন থেকে ডাকো তুমি ওনাকে, দেখবে ফল পাবে। তো এমতো অবস্থায় ওই ওয়াইফ ওটা শোনে, শোনার পরে ঘোড়ায় করে উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে চলে আসার পরে ওই ওয়াইফ দিনে প্রত্যেকটা দিন অসম্ভব ওই ঈশ্বরকে ডাকতে শুরু করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ, মানে উনি উচ্চারণ করতে পারছেন না, কিন্তু তাও ওনার মানে মন থেকে উনি ভীষণ ভাবে ওনাকে স্মরণ করছেন, এবং যতটা সম্ভব ডাকা যায় ঠিক ততটা সম্ভব, মানে একটা বিলিভ করে দেখছেন যে এটা সম্ভব কিনা, তো ওটা করেছিলেন উনি। এরকম করতে করতে প্রায় 1-2 মাস বাদে উনি ওনার হাজবেন্ডের থেকে লেটার পান। লেটার পাওয়ার পরে উনি দেখেন যে লেটারে লেখা আছে যে দ্য ব্যাটেল ইজ ওভার অ্যান্ড উই আর অল ওকে, মানে ইংলিশে যেরকম ভাবে লেখে যে যুদ্ধ থেমে গেছে, আমরা সবাই ভালো আছি, আমরা আসছি। তো এটা জানার পরে ওনার ওয়াইফ ভীষণ খুশি হন, ভীষণ আনন্দিত হয়, মনে পান। তো আরবার কিছু মাস পরে যখন ওনার হাজবেন্ড বাড়িতে আসেন, আসার পরে উনি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন যে কি হলো ব্যাপারটা, যে এতগুলো মাস তুমি তো জানো যে আমি চিন্তা করছি, তো এতগুলো মাস তুমি কেন কোনো লেটার পাঠাওনি, কোনো চিঠি পাঠাওনি যে তুমি কেমন আছো, বা তোমার কোনো খোঁজ খবর আমি পাইনি, কি হয়েছিল? তখন ওই যে আর্মি সোলজার ছিলেন ব্রিটিশ, উনি বলেন যে জানো তো, আমরা প্রত্যেকবার যখন যুদ্ধে যাই তখন যে আমরা গোপন ভাবে যে লেটার গুলো পাঠাই সেই লেটার গুলো ইন্ডিয়াতে আসতো, কিন্তু এই বছর যখন আমরা লেটার গুলোকে পাঠাচ্ছিলাম তখন যে শত্রু পক্ষ ছিল প্রত্যেকের হাতে লেটার গুলো পড়ে যাচ্ছিল এবং লেটার গুলো আর ইন্ডিয়াতে আসছিল না। এমনকি আমাদের বাঁচার আশাও মানে বন্ধ হয়ে গেছিল, কারণ ওরা আমাদের লোকেশনটা পেয়ে গেছিল যে আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি বা কিভাবে আছি। তো এই লোকেশন গুলো পেয়ে যাচ্ছিল যে চিঠিগুলো পাঠাচ্ছিলাম বলে আমরা, তো সেই জন্য আমরা চিঠি পাঠানো বন্ধ করে দিই এবং আমাদের বাঁচাও প্রায় অনিশ্চিত হয়ে গেছিল, কারণ আমরা এবার ভেবেই ফেলেছিলাম যে আমরা আর বাঁচবো না, আমরা সোলজার মানে ওই যে আমাদের শত্রু পক্ষ আছে তারা আমাদেরকে মেরে ফেলবেই। তো এমন মতো অবস্থায় যখন একটা যুদ্ধ চলছে, বলছি যে আমরা প্রায় যুদ্ধটা হেরে এসেছি, আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এমতো অবস্থায় আমি হঠাৎ যখন আমি প্রায় সেন্সলেস হব, ঠিক সেই সময়টায় আমি একটা জিনিস দেখতে পারলাম যে কোনো ভারতীয় যোগী, ভারতীয় যদি কোনো নান, ওরা ওদের ভাষায় নান বলে, আর আমাদের ভাষায় যেটাকে বলে যোগী মূর্তি, একটা বাকছাল পরা এগিয়ে আসছে আমাকে বাঁচানোর জন্য। ব্যাস বললো যে আমার ওইটুকুনি মনে ছিল, তারপরে আমার আর কিছু মনে নেই। এবং তারপরে যখন আমরা চোখ খুললাম দেখলাম যে আমরা যুদ্ধটা জিতে গেছি এবং আমরা ভীষণ সেফ জায়গায় আছি। সামহাউ যে উনি হয়তো আমাদেরকে এসে বাঁচিয়েছিলেন। উনি কে ছিলেন, কেমন দেখতে ছিলেন, কি ছিলেন, কোথা থেকে এসেছিলেন আমরা কেউ জানি না, বাট উনি যদি না থাকতেন আমরা মারা যেতাম। তো এইটা শোনার পরে ওরা দুজনেই যায়, যাওয়ার পরে ওই পুরোহিতের কাছে যায় এবং পুরো পুরো ডিটেলসে বলে। বলার পরে পুরোহিত বলেন যে ওটা আর কেউ ছিল না, তুমি যার নাম দিনে এতবার স্মরণ করে গেছো, যেই উদ্দেশ্যে স্মরণ করে গেছো, সেই তোমার হাজবেন্ডকে এসে ওই বিপদের হাত থেকে রক্ষা করেছিল। তো এইটার পরে ওই যে ওয়াইফ অ্যান্ড ওই যে ব্রিটিশ কাপল ছিলেন, তারা ওই মন্দিরটাকে অনেক বড় আকার দেয় এবং আজও পর্যন্ত ওই মন্দিরে ওই শিবে বাবা মহাদেবের পুজো হয়। তো এটা ছিল বাবা মহাদেবের একটা স্টোরি। আমি জানি না যে আমার কমেন্টটা আদৌ কেউ পড়ছো কিনা বা দেখা যাচ্ছে কিনা, যদি ভালো লাগে একটু জানিও আমায় কেমন লাগছে।
কমেন্ট না দেখতে পারলে না বোঝা যায় না যে স্টোরিটা আমি ভালো বলছি না খারাপ বলছি নাকি মানুষের ভালো লাগছে। কিছুই বোঝা যায় না কেমন লাগছে। খুব প্রবলেম হয়, স্টোরিটা বলাই যায় না। আমি বলেছি স্টোরিটাকে কমেন্ট করতে, না হলে খুব অসুবিধা হয়, খুব সমস্যা হয়। কেউ একটু কমেন্টটা করো না, আমি না ঠিক বুঝতে পারছি না যে আদৌ কেউ কমেন্ট করছে কি করছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না কমেন্ট। না, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। যাই হোক, মানুষে কমেন্ট করছে কিন্তু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। যাই হোক, পরের গল্পটায় যাচ্ছি। আচ্ছা, আমি লাস্ট আর একটা ঠাকুরের গল্প বলবো, এখন আমি আবার ভূতের গল্পে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এই গল্পটা আমি আগের দিনকে শুরু করেছিলাম বাট শেষ করতে পারি। এটা হচ্ছে আমার যে হাজবেন্ড আছে তার ঠাকুরদার গল্প। ঠাকুরদার গল্প অ্যাকচুয়ালি, মানে ঠাকুরদা যখন মারা যান, এটা হচ্ছে তার স্টোরি। এই স্টোরিটা আমি আগের দিন কিছুটা বলেছিলাম, থেমে গেছিল, আবার বলছি। ওকে, তো ফার্স্ট থেকে স্টার্ট করি। আমার যে হাজবেন্ডের ঠাকুরদা, উনি প্রথমে আমার ওনার একটু বিবরণ দিয়ে রাখি। উনি ভীষণ রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন এবং উনি প্রচন্ড লম্বা ছিলেন, মানে 6 ফুট হাইটের উনি লম্বা ছিলেন। ঠিক আছে, তো যখন উনি মারা যান তখন মানে অনেকটা লম্বা ছিলেন, তো তো বেশি উঁচু জায়গায় লাস্টে দিকে উঠতে পারতেন না, মানে লাস্টে কোনো বিছানা বলো, একটু উঁচু বিছানা, সেই জায়গাটা উনি আর উঠতে পারতেন না শারীরিক অসুস্থতার কারণে। তো উনি তখন কি করতেন, ওনাকে মানে একটা ওই ছোট বিছানার মতন শুয়ে রাখতে হতো। ঠিক আছে, অসুস্থ ছিল তো। তো উনি মারা যান। মারা যাওয়ার পরে সবাইকে খবর টবর দিয়ে উঠতে উঠতে রাত 10টার দিকে ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এবার আমার হাজবেন্ড ছিলেন ওনার ভীষণ ক্লোজড, মানে হয় না যে অনেক নাতি নাতনি আছে, বাট কোনো একটা নাতি ভীষণ ক্লোজড হয়, বিশেষ করে যারা বড় নাতি হয় তারা বেশি ক্লোজড হয়। আমি এটা আমার দাদুর ক্ষেত্রেও দেখেছিলাম। আমার দাদু আমার থেকে আমার দিদিকে ভীষণ মানে বেশি ভালোবাসত। বেশি ওরকম তো মাপা যায় না ভালোবাসা, বাট একটা টাচ থাকে বা একটা মনের টান থাকে, যেটা নাকি আমার দিদির সাথে বেশি ছিল আমার দাদু। ঠিক সেরকমই আমার হাজবেন্ডের সাথে তার দাদুর একটা বেস্ট ফ্রেন্ডের মতন সম্পর্ক ছিল। যে দাদু খেলতে নিয়ে যেত দাদুর সাথে সব সময়, তো একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন আমার হাজবেন্ড কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে। তো তখন ও যায় সাথে দাদুর শেষকৃত্যের জন্য। এবার গেছে, যাওয়ার পরে যে ডেড বডিটাকে চুলিতে ঢোকানো হয়েছে, ঢোকানোর পরে যখন চুলিটায় ডেড বডিটা পুড়ছে, তখন আমার হাজবেন্ডের মুখ থেকে শোনা আমার হাজবেন্ড নাকি প্রচন্ড একটা কষ্টে চিৎকার শুনতে পেয়েছিল। কেমন চিৎকারটা, ধরো একটা মানুষ যদি গায়ে আগুন লেগে যায় একটা মানুষের, কিংবা দেখবে আমাদের গায়ে যদি ছ্যাঁকা লাগে তখন কি হয়, আমরা ভীষণ চিৎকার করে উঠি বা একটু পুড়ে গেলে চিৎকার করে উঠি।
ঠিক সেই রকমই মনে হচ্ছে যেন দাদুর আত্মাটা ওই আগুনে যে পুড়ছে না বডিটা, দাদুর আত্মাটা বেরোতে পারছে না যেহেতু বদ্ধ আছে বা বডি থেকে বেরোচ্ছে, সেই সময়টা পুড়ছে আগুনে, উনি ভীষণ কষ্ট পাচ্ছেন যে বডিটা যে পুড়ছে। সেইটা আমরা ভাবি হয়তো বডি পুড়ে গেছে, মানে মারা গেছে, ওটা একটা জাস্ট একটা বাক্স, একটা খোলস ডেড বডিটা। অ্যাকচুয়ালি ভেতরে তো আত্মাটা থাকে যে বেরোচ্ছে বা বেরোবে। তো কি হচ্ছে মানে ভীষণ মনে হচ্ছে যেন উনি ভীষণ একটা আর্তনাদ, ভীষণ চিৎকার করছেন ওনার দাদু আত্মা ভেতর থেকে, যে আমার ভীষণ কষ্ট হচ্ছে বোঝাতে চাইছে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা একমাত্র আমার হাজবেন্ডই শুনেছিল। কেন শুনেছিল? কারণ ওই যে অ্যাটাচমেন্টটা ছিল ভীষণ, যেটা আর কারোর সাথে সেরকম ভাবে হয়তো তৈরি হতে পারেনি। তো এইটা শোনার পরে আমার যে হাজবেন্ড ভীষণ কেঁদে দেয় দাদুর জন্য। তো তারপরে কি হয়, ওনারা ব্যাক করে চলে আসছে। এবার ব্যাক করেও যখন আসছে আমার হাজবেন্ডরা ওই শ্মশান থেকে, তখনও নাকি পেছন থেকে ওই ওই রকম আওয়াজ, ওই রকম চিৎকার হাজবেন্ড শুনতে পেয়েছিল আমার হাজবেন্ড। তো শুনতে পাওয়ার পরে ও ওর আদার্স যে বাবা বা আছে বা কাকা আছে তাদের বলে যে দেখো তোমরা কি কোনো চিৎকার শুনতে পেয়েছো? আমি কিন্তু চিৎকার শুনতে পেলাম। তখন এবার কি ওর কথাটা না বিশ্বাস করেনি, বলছে যে না না এরকম কোনো চিৎকার কিছু হয়নি, তুই চল, এখন কিছু হয়নি এখানে। ওরকম মনে হচ্ছে দাদুকে ভালোবেসেছিস তাই জন্য। তো ও বুঝতে পারেনি, ও ভেবেছে হয়তো মনের ভুল। তো ওরা যথারীতি 12টা 1টার দিকে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে যে যার মতন সেদিনকে যা ছিল খাওয়া দাওয়া বা যা কিছু করে সবাই মিলে একসাথে যখন শুতে যাবে, বলে রাখি আমাদের আমার যে শ্বশুর বাড়ি আছে সেই শ্বশুর বাড়ির মানে ফ্রন্ট গেটটা মানে বাড়ি, তো মানে এটা ফ্ল্যাট না, বাড়ি, দোতলা বাড়ি। তো সেই পুরোনো দিনের যে বাড়িগুলো হয় না ভীষণ মানে একটুখানি রাস্তা থাকে, মানে এটা হচ্ছে গিয়ে গেটটা। গেটটা দিয়ে তুমি ঢুকবে, ঢুকেই হচ্ছে মেইন দরজাটা, ঠিক আছে? ওই মেইন দরজার পরে বাদ বাকি রুম গুলো, হ্যাঁ। এবার ওই রুমটায় যেহেতু মানে আগস্টে মারা গেছেন দাদা, তো যেহেতু মানে আগস্টে দেখো না খুব গরম না খুব ঠান্ডা, তো সবাই মিলে যত আত্মীয় স্বজন সে সময় চলে এসেছিল, যত আত্মীয় স্বজন, তো সবাই মিলে ওই একই ঘরের মধ্যে মানে ছিল, সবাই মিলে অসুবিধা হয়। তো আর মেইন যে বললাম যে ঢুকেই যে মেইন দরজাটা সেটা বন্ধ। তো সবাই যখন শুতে যাবে ওই 12টা 1টার দিকে, তখন শুনছে দরজার মধ্যে একটা কেউ খুব জোরে একটা বাড়ি মারলো, ভীষণ জোরে। তো ওরা না ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পর বলছে যে কেউ নেই, কোথাও নেই, কিছু নেই। বাড়ি মারলো মানে অবাক হয়ে গেলে। তো ওরা মানে মানে অতটা বেশি গা না করে ওরা শুয়ে পড়েছে যে যার মতো। শুয়ে পড়ার পরে রাত তখন অনেক গভীর, সবাই ঘুমাচ্ছে। হঠাৎ করে ধাম 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 মানে এইরকম ভাবে ওই যে মেইন যে দরজাটা আছে ওইখানে আওয়াজ হচ্ছে, ধাম 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 ধাম। মনে হচ্ছে না ওই দরজাটা মানে ওই যে মেইন যে লোহার দরজাটা সেটা ভেঙে কেউ ফেলেই দেবে। মানে সামহাও কেউ বাইরে আছে যে নাকি ভীষণ ভাবে ঢোকার চেষ্টা করছে মানে ঘরের ভেতরে, কিন্তু ঢুকতে পারছে না দরজাটা বন্ধ বলে। সে ওইরকম ভাবে বীভৎস জোরে দরজাটা ধাক্কাচ্ছে। তো সবাই ভয় পেয়ে গেছে, কেউ আর দরজাটা খোলার সাহস পাচ্ছে না। এমতো অবস্থায় এবার আমার যে শ্বশুর মশাই আঙ্কেল, আঙ্কেল ভীষণ সাহসী ছিলেন। আঙ্কেলের ভাই ছোট আঙ্কেল ওরা খুব সাহসী। তো ওরা বলে দেখো এটা আমাদের ভুল ধারণা, যে ভূত প্রেত, আমরা আজকে বাবা মারা গেছে বলে এটা আমাদের মনে হচ্ছে। তো আমার মনে হয় কেউ বদমাইশিও করতে পারে, তা দরজাটা খুলেই দেখি। তো যতক্ষণ ওরা আসবে দরজাটা ধাক্কা মানে খুলতে, ততক্ষণে মনে হচ্ছে দরজা ধাক্কিয়ে কেউ ভেঙেই ফেলে দেবে দরজা। তো এসে যখন আঙ্কেল দরজাটা খোলে, খুলে দেখছে কেউ নেই, কেউ নেই। মানে ওইরকম ভাবে যে দরজা ধাক্কানো, যে ভেঙে পড়ে যাচ্ছে দরজাটা, অ্যাকচুয়ালি বাইরে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে দেখো কেমন ব্যাপার। তো যাই হোক, সবাই বলল যে এটা আর কেউ নয়,
আহ দাদা মানে আঙ্কেলের বাবা বা আমার হাজবেন্ডের দাদু ছেড়ে যেতে পারছে না আত্মাটা, তো উনি এরকম ভাবে এসেছেন। যাই হোক, ওরা দরজাটা লাগিয়ে শুয়ে পড়েছে যে যার। এইবার শুরু হয় আসল ঘটনা। শোয়ার পরে যাই হোক, যে যার মতন আবার ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ করে কারোর মনে হলো যেন কেউ এসে তার পাটা এরকম টেনে ধরেছে। আবার কারোর মনে হচ্ছে যে কারোর মাথায় বোধহয় এভাবে হাত বোলাচ্ছে কেউ এসে। আর সারা ঘরের মধ্যে মনে হচ্ছে একটা ঠান্ডা জলের স্রোত। মানে ধরো আমরা যে শীতকালে বা গঙ্গাসাগরের মেলায় যদি কেউ যাও, দেখবে যে একটা নদীর সামনে দিয়ে শীতকালে তুমি হাঁটবে, দেখবে একটা ঠান্ডা জলের মানে একটা স্রোতের একটা ঠান্ডা বাতাস খুব সুন্দর বয়, যেটা কনকনে ঠান্ডা বাতাস বলি আমরা। তো ওই রকম ওরা সবাই শুয়ে আছে, মনে হচ্ছে যে একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঘুরে যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ। তো এটা ওরা ফিল করছে। ফিল করার পরে ওরা বুঝতে পারে যে আর কেউ নাই, ওই যে দরজাটা ধাক্কাচ্ছিল উনি ভেতরে চলে এসেছে, এসে ওই পা ধরে টানছে বা মাথায় হাত বোলাচ্ছে। তো এইটা ডে বাই ডে বাড়তেই থাকে। প্রথম দিকে কি হতো, প্রথম দিকে ধরো কেউ বসেছিল, হঠাৎ করে বিশেষ করে আঙ্কেল মানে আমার শ্বশুর মশাই বসে আছেন, পেপার পড়ছে বা গল্পের বই পড়ছে ওই কাজের মধ্যেই, ঠিক আছে, মানে ওই শ্রাদ্ধের ওই 13 দিনের মধ্যেই হঠাৎ করে কোথাও কিছু নেই, দেখছে হাতের মধ্যে জল পড়ছে। মানে উনি যে খুব কষ্টে আছেন, ওই দাদা বা দাদু সবাইকে ছেড়ে যে কষ্টে আছে, ওটা ওনারই চোখের জল, এটাই হয়তো মানে ওরা ধরে নিয়েছিল। মানে এই যে জল পড়াটা, হঠাৎ হঠাৎ গায়ের মধ্যে জল পড়তো যেখানে কোনো কিছু নেই, এটা 3 বছর পর্যন্ত স্টে ছিল, ঠিক আছে, যে জল পড়তো হঠাৎ হঠাৎ করে। তো এইরকম ভাবে চলছে, চলতে চলতে কাজের ঠিক আগে হঠাৎ করে আন্টি মানে আমার শাশুড়ি মা একদিন রান্নাঘরে কাজ করছেন। হ্যাঁ, কাজ করছেন, কাজ করতে করতে আমাদের যেহেতু বললাম যে আমার শ্বশুর বাড়ি রান্নাঘরটা বা আইগার্ডেনের বাড়ি যেরকম হয় না, যে রান্নাঘরটা একটু আলাদা থাকে, তো রান্নাঘরটা টোটালি ঘরের থেকে আলাদা। ওই রান্নাঘর থেকে বাইরের সিঁড়ির ঘর আছে, একটা দোতলায় সিঁড়িতে যাওয়ার একটা ঘর আছে, ঠিক আছে, মানে একটা ফাঁকা একটা এমটি স্পেস আছে, তারপরে বারান্দা, মানে তারপরে বারান্দা বলো মানে কিছু একটা জায়গা আছে, জমি জায়গা। তো ওই সিঁড়ির ঘরটার দিকে বসার একটা টেবিল টেবিল রাখা ছিল, টেবিল চেয়ার রাখা ছিল। আর ওই সিঁড়ির ঘরটায় না ওই গ্রিল দেওয়া ছিল, ঠিক আছে। তো আন্টি মানে আমার শাশুড়ি মা ওই রান্নাঘরে কাজ করছে, করতে করতে দেখছে ওই সিঁড়ির ঘরে বসে চেয়ার টেবিলে ওখানে উনি শেষ মানে মারা যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ওইখানে বসে ওই দাদা মানে দাদু এরকম ভাবে তাকিয়ে হাসছে, আন্টির দিকে তাকিয়ে হাসছে। তো আন্টি ওটা দেখার পরে সাথে সাথে না যে মানে ভয় পেয়ে গিয়ে চোখ বন্ধ করে আবার চোখ খুলে দেখছে কেউ নেই ওখানে। তো ওরা মাঝে মাঝেই এইভাবে দাদাকে দেখতে পেত। তো যথারীতি হঠাৎ একদিন কি হয়, এরকম আঙ্কেল হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছে হাঁটতে হাঁটতে, যেতে যেতে দেখছে হঠাৎ করে যে একটা ঘর ছেড়ে যখন আরেকটা ঘরে যাবে, ওই ঘরে যে দরজাটা আছে ওই দরজার ফাঁকে দাদা দাঁড়িয়ে আছে। দাদা ধুতি পরতো, ধুতি আর পাঞ্জাবি পরতো, দাদা ওরকম ভাবে অত লম্বা একজন মানুষ এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আঙ্কেল দেখে হঠাৎ করে একদম চমকে যায়, চমকে গিয়ে বলে যে কি হলো, তাকে দেখছি কেউ নেই। তো এরকম ভাবে ওরা মাঝে মাঝে কিন্তু দাদাকে দেখতে পেত, মানে শ্রাদ্ধ হওয়ার আগে দাদাকে দেখতে পেত। তো দেখো একটা কথা বলি, এবার মা বাবা তো অনেকে ভয় পেত না, আবার অনেক সময় ভয় পেয়েও যেত। তো এই করতে করতে শ্রাদ্ধের দিন আসে।
তা ওরা অ্যাকচুয়ালি পুরোহিতকে বলেছিলেন যে এরকম আমরা দেখতে পাচ্ছি। তো পুরোহিত বলেছিলেন যে দেখো এটা হবে, উনি ছেড়ে যেতে কষ্ট পাচ্ছে, অ্যাকচুয়ালি উনি বাঁচতে চেয়েছিল সবার মাঝে, কিন্তু দেখো ইহকালে মায়া ত্যাগ করে পরকালে যাচ্ছে, তো এত সহজে তো মায়া ত্যাগ হয় না। তো উনি বাঁচতে চেয়েছিলেন বলেই তোমাদের সাথে এখন মাঝে মাঝেই আসছে। তো এটা শোনার পর ওনাদের খুব কষ্ট হয়। তো যাই হোক, শ্রাদ্ধের দিন আসে। শ্রাদ্ধের দিন কি হয়, আহ শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে লোক খাওয়ানোর জন্য যে বাড়িটা ভাড়া করেছিল আঙ্কেলরা, সেই বাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে একটু দূরে, মানে ওই ধরো মানে 10-12 মিনিটের হাঁটা পথ। তো আঙ্কেল, অনেক গেস্ট এসেছিলেন, আঙ্কেল, আঙ্কেলের ভাই মানে ছোট আঙ্কেল, সবাই মিলে ওই গেস্টদেরকে ওয়েলকাম করছে। এমন সময় হঠাৎ করে মাম্মাম, মাম্মাম মানে হচ্ছে আমার হাজবেন্ডের ঠাকুমা। তো ঠাকুমা ফোন করেছে আমার আঙ্কেলকে, মানে আমার শ্বশুর মশাইকে, ফোন করে বলছে যে তুই শিগগিরই আয়, আমাকে এখানে তোর বাবা থাকতে দিচ্ছে না, আমাকে অতিষ্ঠ করে ফেলছে। তখন বলছে কি বলছো তুমি? বলছে যে হ্যাঁ তুই শিগগিরই আয়, না হলে আমাকে বাঁচতে দেবে না। তো এই কথা শুনে আঙ্কেল রীতিমতো মানে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে এসেছে বাড়িতে। এসে দেখছে সেই মামের মুখটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে। আর মামের চশমা পরে, মামের চশমাটা ভেঙে গেছে। তো এইটা দেখে মানে আঙ্কেল বলছে এটা কি হয়েছে তোমার, কি অবস্থা তোমার, কি হয়েছে বলো? বলছে যে বিশ্বাস কর আমি বুঝতে পারিনি যেটা হবে। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, শ্রাদ্ধের দিন লোক খাবে অনুষ্ঠান বাড়িতে, বাড়িটা পুরো ফাঁকা, একা মাম্মাম ছিল বাড়ির মধ্যে। এবার মাম্মাম ফ্রিজ থেকে কিছু একটা জল বা কিছু একটা খেতে যাবে, হ্যাঁ, মাম্মা বলছে আমাকে যেন মনে হলো ওই দরজাটা, মানে ফ্রিজের দরজাটা যখন আমি খুলেছি, মনে হলো যেন কেউ একটা ধাক্কা মেরে ফেলে দিল আমাকে জাস্ট। ওখান থেকে মাম্মাম যে পড়ে গেল, পড়ে যাওয়ার পর চশমাটা ভেঙে যায়। বলছে তারপরে আমার মনে হচ্ছে আমার চারিদিকে যেন ওই দাদা মানে দাদু ঘুরে বেড়াচ্ছে, পুরো ঘরের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মানে হাঁটা চলার আওয়াজ, বা দেখতে পাচ্ছে ওনাকে, মানে ওনার উপস্থিতিটা ভীষণ ভাবে মাম্মাম ফিল করছে। মানে এরকম মানুষ যেন মামামকে আজকে নিয়েই যাবে, যেহেতু একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মামামকে নিয়েই যাবে। তো এইটা শোনার পরে আর কি করবে, তখন একজন মামামের কাছে থাকলো, ছোট আঙ্কেল থাকলো। আর যেহেতু মানে রিসিভ করতে হবে আত্মীয় স্বজনকে, তো যাই হোক শ্রাদ্ধ হয়ে গেল, মৎস্যমুখী হয়ে যাওয়া গেল। কিন্তু তারপরে সব লোকজনও চলে যায়। চলে যাওয়ার পরেও ওরা এটা ফিল করতে থাকে যে ঘরের মধ্যে ওই ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন ছাদ থেকে কল থেকে জল পড়ছে, কিন্তু কিছুই নয়। মানে কারোর হাত ধরে টানছে ঘুমের মধ্যে, কারোর পা ধরে টানছে, কারো চুলে হাত দিচ্ছে। এইরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ওরা শ্রাদ্ধের পরেও অনুভব করতে শুরু করে। তো তখন ওরা মানে একান্তই আর পারছে না, কারণ এইভাবে ডেইলি লাইফ ভয় ভয় তো কাটানো যায় না। তো তারপরেও দেখতে পাচ্ছি এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে দাদা। তো ওদের কোথাও মনে হয় যে দাদার আত্মাটা বোধহয় মুক্তি পায়। তো এমতো অবস্থায় ওরা আবার পুরোহিতের কাছে যায়। পুরোহিত ছিলেন ত্রিপুরা সুন্দরী একজন মা আছেন, মা কালী। আহ তো ওই ত্রিপুরা সুন্দরী গড়িয়ার দিকে তোমরা গেলে মানে জানতে পারবে না। তো ওইখানে ওই মন্দিরের পুরোহিত ছিলেন উনি। উনি তখন বলেন যে দেখো তোমাদের যে মানে উনি না, তোমাদের যে বাবা, মানে আমার আঙ্কেলকে বলেন তোমার যে বাবা, তিনি না শান্তি পাননি একদম, মানে একদম মুক্তি পান। ওনার একটা আকাঙ্ক্ষা থেকেই গেছে এখানে থাকার বা স্টে করার। তো তুমি একটা কাজ করো, তোমরা তোমরা গয়ায় গিয়ে না পিন্ডিটা দান করে আসো। তুমি যদি পিণ্ড দান করো তো ওনার আত্মা একদম শান্তি পাবে, এবং ওনার আত্মা এই সমস্ত বাঁধন মানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। তো এটা শোনার পরে ওরা গেল, মানে আমার আঙ্কেল, আমার শ্বশুরবাড়ি পরিবার, আঙ্কেল এবং আঙ্কেলের ভাই দুজনে মিলে গয়ায় গেল। গয়ায় যাওয়ার পরে পিণ্ডটা দান করেছে, ঠিক আছে। আর গয়া পিণ্ডদান অনেক মানে রিস্ক, মানে আমার যেটা শোনা, আমি কখনো যাইনি। আর না হোক, যেতে না হোক আমি চাই। তো মানে অনেক খারাপ, মানে অ্যাকচুয়ালি যেই জায়গাটায়, যেই নদীটায়
পিণ্ডটা দান করতে হয়, সেটা মানে গয়ায় আবার পিণ্ডদানের অনেক রকমের ব্যবস্থা আছে। মানে যারা সুইসাইড কেসে মারা যায় তাদের জন্য প্রেতশিলা আছে, মানে তাদের জন্য আলাদা একটা জায়গা আছে। আর যাদের নর্মাল মৃত্যু হয় তাদের জন্য আবার আরেকটা আলাদা জায়গা আছে। তো কি হয়, ওই যে জায়গাটা, নদীটা প্রচন্ড ডেঞ্জারাস নদী নাকি, মানে ওখানে একবার কেউ পড়ে গেলে স্রোতের টানে চলে যাবে, এত ডেঞ্জারাস নদীটা। আর যেখান দিয়ে নাকি নাবে সেই জায়গাটাও, যে স্টেপ কাটা 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 যে সিঁড়ি, সেগুলো প্রচন্ড পিছল। তো যাই হোক, আমার আন্টি আর আঙ্কেল দুজনে মিলে আস্তে 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 সেই ধরে 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 পান্ডারে ধরে ধরে নেমে দান করে পিণ্ড। পিণ্ড দানটা হওয়ার পর ওরা যখন ওপরে উঠে এসেছে, উঠে আসার পরে গাড়িটা ধরেছে বাড়ি ফিরবে বলে। আস্তে 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 মেইন রোডে যখন ওই দুটো পরিবার, মানে আমার আঙ্কেল আন্টি, আমার হাজবেন্ড আর তার আঙ্কেলের ভাই, ছোট আঙ্কেল, তার বউ, তার পরিবার, এই পুরো ফ্যামিলিটা যখন ফিরছিল, হঠাৎ করে পেছন থেকে একটা বাস বা কিছু জাতীয় গাড়ি এসে ধাক্কা মারে ওদের গাড়িটাকে। ওদের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি দাদা যেতে চায়নি, তো ওরা অ্যাকচুয়ালি জোর করেই দাদাকে পাঠিয়েছিল। তো কোথাও গিয়ে একটা রাগ থেকে গেছিল দাদার মধ্যে। তো তাই দাদা যখন চলেই যাচ্ছে সেই রাগটা প্রকাশ করে দিয়ে গেল। কারোর ক্ষতি হয়নি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, ছোট একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দাদা চলে যায়। কিন্তু তারপরেও ওই যে চোখের জলের ব্যাপারটা, মানে যে যখন তখন জল পড়তো গায়ে, সেই যে ব্যাপারটা, সেটা না থেকেই যায়। তো এই ছিল আমার দাদা, মানে আমার দাদা শ্বশুরের ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো? আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কমেন্ট, তো ওই জন্য আমি বলতেও পারবো না কেমন লাগছে বা কি বৃত্তান্ত। আহ আরেকটা বলি, সেটা হচ্ছে উইপ্রো। উইপ্রোকে নিয়ে একটা ঘটনা। আহ সরি, নামটা তুলেই ফেললাম, কিছু করার নেই। আমরা জানি যে উইপ্রো হচ্ছে গিয়ে ওয়ান অফ দা হন্টেড প্লেস। হ্যাঁ, তো আমার হাজবেন্ড যখন উইপ্রোতে ছিল, তো ওর কিছু স্টোরি ছিল, ওর কিছু ঘটনা ছিল, যেটা নাকি খুবই মানে হালকা বা খুবই ছোট ছোট ঘটনা, বাট সেটা ছোটখাটো একটা স্টোরি শেয়ার করছি। হ্যাঁ, কি হয়, উম ও উইপ্রোতে জব পায়। জব পাওয়ার পর ওর জবটা ছিল মানে মিড নাইট শিফট ছিল। ধরো রাত 2টো পর্যন্ত মানে অফিস করতে হবে, তারপরে ছুটি। তো ও যখন ওই রাত্রিবেলায় একদিন ট্রেনিংটা, অ্যাকচুয়ালি জানো তো উইপ্রো তো অনেকটা বড় সার্কেল নিয়ে, তোমরা যদি যে চাকরি করো যে জানবে, অনেকটা বড় সার্কেল নিয়ে তো ওদের এক একটা পার্টস ভাগ করা। হ্যাঁ, মানে ধরো যেখানে নাকি ট্রেনিং হচ্ছে সেই পার্টটা আলাদা ভাগ করা, যেখানে নাকি কেউ কাজ করছে, মানে এক একটা জায়গায় একটা ভাগ করা। তো অ্যাকচুয়ালি দ্য মোস্ট হন্টেড প্লেস যেটা হচ্ছে ওদের ট্রেনিং এর একটা জায়গা। হ্যাঁ, ট্রেনিং এর একটা ঘর আছে বা ট্রেনিং এর একটা প্লেস আছে, সেইটা অ্যাকচুয়ালি হন্টেড। তো যেটা হয়, তো আমার হাজবেন্ডের যে বিল্ডিংটা, যে প্রসেসটা ছিল, সেটা ওই মানে ওই জায়গাটাতে। হ্যাঁ, তো যেটা হয়, আমার হাজবেন্ড এরকম ভাবে একদিন রাত্রিবেলা কাজ করছে। আর রাত্রিবেলা যে কোনো অফিসে নাইট শিফটে একটু ভলিউমটা কম থাকে। মানে ডে শিফটে মানুষ যে কাজগুলো, মানে ডে শিফটে যত বেশি মানুষ কাজ করতে পারবে, নাইটে তার থেকে একটু কম মানুষই কাজ করবে, আর চারিদিকটা নিস্তব্ধও থাকবে। তো ন্যাচারালি সেরকমই, আইটিতে এমনিই মানুষ কম। তো আমার হাজবেন্ড যখন ওরকম ভাবে কাজ করছে, বেশি লোকজন নেই ফ্লোরে, একদম শান্ত শিষ্ট ফ্লোর, 4-5 জন কয়েকজন আছে। তো আমার হাজবেন্ড চুপচাপ কাজ করছে, ইস্যুতি রাত, চুপচাপ চারিদিকে শান্ত। হঠাৎ ওর যেন মনে হয় ওর মাথার এদিকটায় একটা জানলা ছিল,
যেরকম এই যে জানলার পর্দা, এই যে পর্দা ঠিক সেরকম জানলা। জানলায় দেখবে যে কোনো অফিসে এরকম তো পর্দা হয় না, ওই অন্য রকমের একটু সরু 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 পর্দাগুলো হয়। ও দেখছে পর্দাগুলো কেউ যেন সসর করে সরানোর চেষ্টা করছে। কোনো হাওয়া নেই, এসির জন্য ওটা হবে না, কোনো কিছু নেই, কোনো কিছু হওয়ারই নেই, কেউ এসে সরাচ্ছেও না, ওটা অটোমেটিকলি ওরকম ভাবে মুভ করছে। তো এইটা দেখার পরে আমার হাজবেন্ড ভীষণ ভয় পেয়ে যায়। ভীষণ ভয় পেয়ে যাওয়ার পরে উনি ওই জায়গাটা অ্যাকচুয়ালি ছেড়ে দেন। কিন্তু তার আগেও আর স্টোরি ছিল। উনি বলেন যে ওই যে উইপ্রোর কিছু ঘর আছে, যেই ঘরের বাইরে থেকে তোমার যে লক সিস্টেমটা হয়, সেই লক সিস্টেমটা না, মানে যে লক সিস্টেম বা যেটাই বলো না কেন, যেটা দিয়ে নাকি মানুষ এন্টার করে, সেটা ভাঙা, মানে ভেঙে দিয়েছে। এবং সেই সব ঘরগুলোতে দীর্ঘদিন, দীর্ঘ বছর কেউ যায় না। তো ও যখন প্রথম ওইখানে এসছিল, তো ও জিজ্ঞাসা করেছিল যে ওখানকার সিকিউরিটিদের যে কি হলো, কি ব্যাপার, এইসব ঘরের তালাগুলো বাইরে থেকে মানে ভাঙা কেন, বা লকগুলো নেই কেন। তো ও তো মানে যে অ্যান্সারটা পায় সিকিউরিটি থেকে, বলছে এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো হচ্ছে মোস্ট সুইসাইডাল কেস এইখানে হয়েছে। মানে বলছে যে এই সব ঘরগুলো নাকি মানুষদেরকে টানে ফর সুইসাইড, মানে ওই আত্মহত্যা করার জন্য নাকি ওই ঘরগুলো বেশি ইউজ করা হয়। ধর ওইখানে হচ্ছে এরকম হয়েছে যে একটা ওইখান থেকে লাফ মারছে কেউ উইপ্রো থেকে। অ্যাকচুয়ালি উইপ্রোতে এত প্রেশার থাকে কাজের, বা স্যালারিও হয়তো সেই স্ট্রাকচারে বাড়ে না কিছু কিছু প্রজেক্টের জন্য। তো আগে কি করতো, মানুষ খুব সুইসাইড করতো, কারণ চাকরির যে বাজারটা খারাপ ছিল সেই সময়টা। তো প্রচন্ড সুইসাইড করতো, ওই জায়গায় কেউ গলায় দড়ি দিত। তো ওই জায়গাগুলো ওরকম ভাবেই দীর্ঘদিন বন্ধ আছে। এরকমও শোনা গেছে যে কেউ হয়তো মানে ওই ঘরগুলোর সামনে দিয়ে ওয়াশরুমে গেছে, ফেরার সময় দেখছে যে ওই ঘরগুলোর সামনে কিছু আওয়াজ হচ্ছে কারোর, মানে দরজা ধাক্কানো একটু একটু হালকা। তো ওই কেউ হয়তো খুব কিউরিওসিটি নিয়ে দেখতে গেছিল ওই যে লক সিস্টেমে যে গোল গোল গর্তগুলো ছিল। লকটা তো ভাঙা, কিন্তু গোল গোল যে ছোট ছোট গর্ত ছিল লক সিস্টেমে, সেখান থেকে নাকি আহ দুটো খুব জল জলের চোখ দেখতে পেয়েছিল কেউ কেউ। এরকমও হয়েছে যে পুরো অন্ধকারে যে দুটো চোখ জ্বলছে বড় বড়, সেই দুটো চোখও দেখতে পেয়েছিল। তো অ্যাকচুয়ালি ভীষণ হন্টেড। তো এই ছিল কিছু স্টোরি, মানে কিছু ছোট ছোট ঘটনা, যেগুলো নাকি খুবই আমার ভয় লেগেছিল যখন আমি শুনেছিলাম। এবং কি বলে নাকি যে ওই জায়গাগুলো আজকাল আর মানে খোলাই হয় না, এবং খুবই পরিত্যক্ত জায়গা এগুলো বছরের পর বছর। মানে এরকমও হয়েছে হয়তো কেউ গেলে হয়তো আর ফিরেও আসবে না, এরকমও হয়তো হতেও পারে। তো এত বছরের বন্ধ জায়গা ওটা। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট একটা ঘটনা। আর আরেকটা ঘটনা বলি, করোনা, করোনা রিলেটেড কিছু স্টোরি আমি বলি। যেটা হয় যে কোভিড এর সময় তো মানুষ মারা গেছিল অনেক। তো কিছু মানুষের এরকম হয়েছিল, বেশিরভাগ মানুষেরই হয়েছিল এটা, যে বুঝে মানে অ্যাকচুয়ালি দাহ করা ঠিক মতো হয়নি। যে মুখে আগুন দিয়ে যে শ্রাদ্ধ শান্তি করাটা তো হয়েছিল, বাট দাহ যে নিয়মটা সেটা হয়নি। অনেক সময় ভাসিয়ে দেওয়া হয়েছিল জলে, যেটা হয় আর। তো আমাদের কাজের পিসি, মানে আমাদের রান্নার পিসি আমার, সে তার পরিবার নিয়ে আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে ভাড়া যায়। ভাড়া যাওয়ার পর থেকে কি হয় বলতো, আহ ওনার মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওনার মেয়ে, ওনার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে ওনাদের বাড়িতে ভীষণ অবস্থা, মানে দরিদ্র অবস্থা শুরু হয়। হাজবেন্ডের কাজ চলে যায়, হাজবেন্ডের হাতটা ভেঙে যায় হঠাৎ করে।
একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাজবেন্ডের হাতটা ভেঙে যায়। তো ন্যাচারালি হাজবেন্ড বসে যায়, পুরোটাই টোটালি ঘরে বসে যায়। পুরো চাপ গিয়ে পড়ে, একটা সংসারের চাপ, একটা বাচ্চার চাপ, পুরোটাই গিয়ে পড়ে ওই পিসির। এবার পিসি বুঝতে পারছি না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এত দরিদ্র অবস্থা, এত কেন প্রবলেম, মানে টাকা উনি উপার্জন করে আনছে কিন্তু তাও টাকা থাকছে না ওনার, টাকা শেষ হয়ে যাচ্ছে, মানে যেটাকে বলে অর্থাভাবে ওনারা ভুগতে শুরু করেছে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে মেয়েটা একদিন রাত্রিবেলায় ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে মেয়েটা হট করে চিৎকার করে, প্রচন্ড চিৎকার জোরে। এবার ওর মা বাবা দুজনে ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ওর মা বাবা উঠে বলছে কি হয়েছে কি হয়েছে বলো আমার। বলছে ওই দেখো দেওয়ালে কারা দাঁড়িয়ে আছে। তো মানে পিসি দেখছে কেউ নেই দেওয়ালে, কিন্তু বাচ্চাটা দেখছে দেওয়ালে কারুর ছায়া। এবার যত দিন যাচ্ছে বাচ্চা মেয়েটা ও কিছুতেই ঘরে থাকতে পারছে না। ও যেখানেই থাকছে না কেন ওর মনে হচ্ছে যে দেয়ালে তিনটে মানুষের ছায়াও দেখতে পাচ্ছে, এবং কেউ কেউ হয়তো ওর সামনেও আসছে, কেউ কেউ ওর সামনে এসে বসছে, মানে ওকে, মানে যেটাকে বলে ওকে পুরো হিপনোটাইজ করছে কেউ, বা ওরও শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। কেউ মানে ও যেটা বলছিল বাচ্চাটার ভাষায়, যে কেউ হয়তো ওর কানে এসে ফিসফিস করছে, কিন্তু কি বলতে চাইছে সেটা কেউ বুঝতে পারছে। তো যাই হোক, ফিসফিস করছে বা কেউ বলছে, মানে কেউ হয়তো ওকে বলছে যে চলে যায় এখান থেকে, কিন্তু এটা বাচ্চা মেয়েটাই দেখতে পাচ্ছে, কিন্তু এটা পিসি বা পিসির বর এরা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পিসির বড় এফেক্টেড, পিসির বর কিছুতে সুস্থ হচ্ছে না। তো পিসি দেখছে যে এইভাবে তো মেয়েটাকে রাখা যায় না, মেয়েটাকে রাখতেই পারছে না ঘরে, মেয়েটা মানে চিৎকার কান্না কাটি, মানে এত ভয় পাচ্ছে মেয়েটা। তো কি করে ওরা, বাচ্চা মেয়েটাকে দিয়ে আসে ওর মানে দিদির বাড়িতে, পিসির দিদির বাড়িতে দিয়ে আসে বাচ্চা মেয়েটাকে। দিয়ে আসার পরে ওরা না মনে ডাউট হয় যে দেখি তো এটা সত্যি কিনা। তো ওরা এক মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে মসজিদের যে মৌলবী ছিলেন, মৌলবীকে ওরা সব বলে, বলার পর মৌলবী বলে যে ও যেটা দেখছে অ্যাকচুয়ালি ওর রাশিটা হালকা, ওর রাশিটা হালকা বলে ওকে হিপনোটাইজ করতে পেরেছে, ও যেটা দেখছে সেটা অ্যাকচুয়ালি সত্যিই দেখছে। ওই ঘরটার মধ্যে করোনার সময় তিনজনে মারা পড়েছিল, মারা গিয়ে মানে মরে গিয়ে পড়েছিল ওইখানে। তো এটা ওদেরই সোল, ওরা ওখান থেকে মুক্তি পায়নি, কারণ ওই যে ঘটনাটা হয়েছিল করোনার সময় ওরা মারা গেছিল, মারা যাওয়ার পর থেকে না কি হয় যে ওই বাড়িটা ওইভাবেই ছিল, ঠিক আছে। এই যে ফ্যামিলিটা যায় ওই ঘটনার পরে এই ফ্যামিলিটাই প্রথম গিয়ে ওখানে ছিল। তো ওরা ওখানে বাসযোগ্য একটা জায়গা করে রেখেছিল সোল গুলো, তো ওরা যাওয়ার পর ওদের অসুবিধা হচ্ছে, তো এই জন্য মেয়েটাকে হিপনোটাইজ করে। এবং যখন দেখছে আর কি ছেলেটা, মানে ওই মৌলবী বলে শুধু তোমার মেয়েকে নয় তোমার হাজবেন্ডকেও ওরা তোমার হিপনোটাইজ করেছে, এই জন্য তোমার হাজবেন্ডের এরকম প্রবলেম গুলো হচ্ছে। তো তোমরা তোমাদের কিছু জল পোড়া, কিছু ওই তোমার ধূপকাঠি এসব দিয়েছিল, তারপরে বলছে যে এগুলো জ্বালাও, গিয়ে দেখো কোনো রেজাল্ট পাও। তো পিসি বলছে যে জানো না গো, আমি ওটা জ্বালানোর পরে, মানে পিসি যখন আমাদের বাড়িতে আসতো তখনও ওই বাড়িতে থাকতো পিসি, হ্যাঁ, মানে পিসিকে আমরা দেখতাম সেই চোখের তলায় কালি পড়ে গেছে, মানে ওদের ওপর যে একটা রীতিমতো টর্চার চলছে, রাত্রেও ঘুমাতে পারতো না পিসি ঠিক করে। তো ওদের ওপর যে একটা টর্চার চলছে রীতিমতন, সেটা ওই পিসি, মানে পিসিকে দেখলেই বোঝা যেত। পিসি বলছে যে জানো তো আমরা এগুলো করলাম, কিন্তু এরপরে অত্যাচার আরো বেড়ে গেছে, মনে হচ্ছে যেন ছাদের উপর দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, ঘরের মধ্যে দিয়ে কেউ হাঁটছে, এইগুলো আস্তে আস্তে ওরা ফিল করতে থাকে। লাস্টে ওরা কি করে, ওরা অ্যাকচুয়ালি ঘর খুঁজতে শুরু করে যে অন্য কোনো ঘর পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু তখন মানে ঘরও পাচ্ছিল না ওরা। আর কি করবে, তখন ওইভাবেই থাকতে হয় ওদেরকে। তো ওরা মাথার কাছে একটা গীতা নিয়ে শুতে হতো লাস্টে ওদেরকে, মানে এতটাই মারাত্মক ডেঞ্জার ভাবে অত্যাচারটা শুরু হয়ে গিয়েছিল। তা এইভাবে করতে করতে ওরা ঘর খুঁজে পায়, এবং কি ওরা রীতিমতো রাতারাতি ওই ঘরটা ছিল, মানে কিছুই উপায় নেই, ওরা পুজো পাঠ করতো কিছুতেই কিছু হতো না,
ওই ঘরটা ছেড়ে এখন রীতিমতন ওই অন্য বাড়িতে এসে থাকে। মানে এতটাই ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে যে ওদের যে জিনিসপত্র, যে ওদের যে মালপত্র এখনো ওই পুরোনো বাড়িটাতেই রয়ে গেছে যেখানে ওরা এইগুলো ফেস করেছিল। এবং এতটাই ওরা এখনো ভয় পেয়ে রয়েছে ওই জিনিসগুলোতে যে ওরা মানে ওদের সাহসই হচ্ছে না কি ওই জিনিসগুলোকে দিনের বেলা থেকে গিয়েও যে নিয়ে আসবে, সেগুলো সাহস হচ্ছে না। এমন তো অবস্থায় এখনো অব্দি মানে ওনার যে হাজবেন্ড সে সুস্থ হয়নি। তো এমন তো অবস্থায় একদিন রাত্রিবেলা ওনার হাজবেন্ড শুয়ে আছে এই নতুন বাড়িতে, শুয়েও বলছে যে স্বপ্নে দেখছে কেউ যেন ওকে ওই পুরোনো বাড়িটার ছবি দেখিয়ে বলছে যে আয়, আমার কাছে আয়, এই বাড়িতে আয়, শিগগিরই আয় বলছি, আয় এই বাড়িতে আয়, আয় একসাথে থাকবো আয়। এইভাবে কেউ আঙ্কেল ওই তোমার ওই ওর বরকে বলে যাচ্ছে রাতে ঘুমের মধ্যে ওই পুরোনো বাড়ির ছবি দেখছে আর বলছে আয়, শিগগিরই আয় বলছে, আয় আমার কাছে আয়, এরকম ভাবে বলছে। তো পরের দিনকে সকাল বেলায় উনি ওনার বউকে বলে যে আমি জানো তো এরকম দেখেছি। তো ওনার বউ আবার যায় মসজিদে, বলে বাবা আমি তো বাড়ি চেঞ্জ করলাম কিন্তু তাও আমার হাজবেন্ড কিরকম দেখছে কেন? বলছে তোমার হাজবেন্ড কে এখনো ও ধরে রেখেছে, এখনো হিপনোটাইজটা ওইখান থেকে করে যাচ্ছে এবং ও তোমার হাজবেন্ড কে নিতে চায়, তাই ওই বাড়িতে তোমার হাজবেন্ড যেন কখনোই না যায়। তো এই যে ঘটনাটা সেটা কিন্তু এখনো রানি। ঠিক এই রকমই রিলেটেড আরেকটা স্টোরি আমি বলছি। কি করব, আমার তো কিছুই করার নেই, তার কারণ হচ্ছে আমি কোনো কমেন্টস পড়তেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, তাই আমি কন্টিনিউ গল্প বলেই যাচ্ছি। যাই হোক, আহ এরকমই আরেকটা স্টোরি, মানে এই করোনা রিলেটেড স্টোরি আমি আরেকটা বলি। সেটা হয় এটা আমার হাজবেন্ডের বাড়ির সামনেরই ঘটনা। তোমরা সবাই বলবেন তাহলে তোমার হাজবেন্ড ভূতের জায়গায় থাকে, সেটা নয়। কিছু স্টোরি আছে। তো কি হয়, আমার হাজবেন্ডের বাড়ির পাশে একটা চিলড্রেন পার্ক, একটা ছোট খেলার জায়গা বাচ্চাদের, তার ঠিক উল্টো দিকে আরেকটা বাড়ি গেছিল। ওই যে বাড়িটা, ওই বাড়িটার সামনে আমার হাজবেন্ডের বাড়ি বলতে গেলে আমার শ্বশুর বাড়ির উল্টো দিকে ওই বাড়িটা। তো ওই বাড়িতে ভদ্রলোক, ভদ্র মহিলা আর তার দুই ছেলে থাকতেন। তো দুই ছেলে বিদেশে চলে যায় পড়াশোনার জন্য। তো বাড়িতে থাকতো ওই ভদ্রলোক আর ভদ্র মহিলা। তো যথারীতি এরকম করোনা আসে। করোনার সময় কি হয়, অনেকে তো জানোই মারা যায়, আমি আগেই বললাম একটা স্টোরি। ঠিক সেই রকম ভাবেই প্রথমে হাজবেন্ড মারা যায় ওই বাড়ির, তারপরে ওয়াইফও মারা যায়। আর ছেলেরা আসতে পারছিল না কারণ ছেলেরা বিদেশে ছিল। তো যথারীতি ওদেরকে নিয়ে গিয়ে যেরকম প্রোটোকলে সৎকার করানো যায় করানো হয়। কিন্তু যে মানে একটা যে শ্রাদ্ধের যে কাজ বা যেটা, সেটাও কিন্তু মানে ভালো করে হয়নি ওনাদের। তো কি হয়, একদিন আমার হাজবেন্ডের মা বাবা এরকম ভাবে হয়তো ঘরে কোনো একটা কাজ করছে, কাজ করতে গিয়ে দেখছে, কাজ করার সময় দেখছে হঠাৎ করে ওই বাড়ির থেকে ওই বর আর বউয়ের কথার আওয়াজ ভেসে আসছে। এই অজিতের মা, তুমি এরকম কেন করছো? এই অজিতের মা, এটা দাও। এই অজিতের মা, তুমি এটা করো। বা ওর মা বলছে এই অজিতের বাবা, এইটা করো বা ওইটা আনো। এরকম ভাবে বলার কথোপকথন শোনার পর তো আমার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ ভয় পেয়ে গেছে যে কি হলো। তো ওরা কি করবো, ওদের তো থাকতেই হবে। তারপরে চুপ হয়ে গেল। কিছুদিন পর দেখছে ওই ঘরে আলো জ্বলছে, মানে মনে হচ্ছে কেউ থাকলে যেরকম হতো ঠিক সেরকম, কিন্তু ওর ছেলে বা কেউ আসেনি ফিরে। তো ওইরকম ভাবে আলো জ্বলছে। তো ওরা
না জিনিসটাকে পাত্তা দিচ্ছিল না। তারপর হঠাৎ করে একদিন দেখছে একটা লোক এরকম ভাবে পায়চারি করছে, মানে অ্যাকচুয়ালি ওদের বাড়ি উল্টো দিকেই, তো বুঝতে পারছি ওই ঘরের ভেতরে একটা লোক এইভাবে হাঁটাচলা করছে। আর সেই লোকটি হচ্ছে যে মারা গেছে সে। কিছুদিন পর ওনার বউকেও দেখা যায়। তো বলা হয় যে ওনার আত্মারা মুক্তি পায়। তো এমতো অবস্থায় যাই হোক আমার আঙ্কেলরা সবাই মিলে একটা প্রচেষ্টা নিয়ে ওর ছেলেদেরকে জানায়। তারপরে ছেলে দুটো যিনি কেমন হয়ে যায়, মানে বাবা মা মারা যাওয়ার পর। তো তারপরে ওই যে বাড়িটা আছে ওই বাড়িটা আজকে ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। তারপরে আর ওইসব শোনা যায় না, কিন্তু যতদিন ওই বাড়িটা ছিল ততদিন কিন্তু শোনা যেত। এই ছিল একটা করোনার ছোট্ট গল্প। আর আজকে আমি আর একটা ভূতের স্টোরি বলে শেষ করব। 10:51 অলরেডি বাজে। আর একটা ছোট্ট স্টোরি বলে আমি আজকে, ছোট না, এটা একটা ভয়ঙ্কর একটা বড় স্টোরি। তো আরো অনেক স্টোরি আমি শুনেছিলাম, আবার একদিন আসবো, এসে বাকি স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে? তো একটু জল খেয়ে, তোমাদের কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছি না। দেখি যদি আর দুটো স্টোরি পারি, আমি আর দুটো স্টোরি বলে দেবো, ঠিক আছে? ওকে। আজকে ভাবলাম যে লোকজন একটু বেশি শুনবে, যে এত সুন্দর ওয়েদার আজকে, কেউ বাড়িতে, সবাই বাড়িতে, আবার কেউ শুনছে না, মাত্র 6 জন। যাই হোক, সবাই লাইভ রেকর্ডিং শুনে নিও। এটাও আমার শ্বশুরের থেকেই শোনা স্টোরি এটা। আমার শ্বশুর তখন কলেজে পড়তো, এটা কলেজের লাইফের ঘটনা। তো উনি মেনলি শুনেছিলেন ওনার কোনো এক বন্ধুর এটা ঘটনা। কি হয়, বন্ধুর পরিবার আহ ঝাড়খণ্ড বোকারোর দিকেই থাকতো, ঠিক আছে? আমি হয়তো নামটা ভুলে গেছি, আমাকে বলেছে উনি, আঙ্কেল বলেছিল নামটা অ্যাকচুয়ালি ঝাড়সুকুদা বলে কোনো একটা জায়গা আছে। তো আমি জানি না নামটা অ্যাকচুয়ালি ঠিক বললাম কিনা, কারণ উনি আমাকে বলেছিলেন, বাট আমি নামটা এক্ষুনি ভুলে গেছি, হয়তো ঝাড়সুকুদাই নামটা। তো ওই জায়গাটায় ওনার পরিবার থাকতো। আর ওই আঙ্কেলের যে ফ্রেন্ড বা বন্ধু, উনি তোমার কাজের সুবিধায় বা বলো কলেজে পড়াশোনার সুবিধায় কলকাতায় এসে থাকতো। তো কি হয়, ওনার মানে ওই হাজবেন্ড, আমার আঙ্কেলের যে, মানে আমার আঙ্কেল বলতে আমার শ্বশুর মশাইয়ের যে বন্ধু ছিলেন, ওনার যে, মানে বন্ধুর স্টোরিটা আমি বলছি। বন্ধুর কাকা ছিলেন একজন ডাক্তার পেশায়। তো ওনার তখনকার দিনে ট্রিটমেন্টটা কি ছিল, এখনকার দিনে ট্রিটমেন্টটা ধরো অনেক আহ অনেক উন্নত। ধরো কারোর আগে কি হতো, কারোর ধরো মানে হাতে ইনফেকশন হলো বা কিছু পায়ে ইনফেকশন হলো, আগেকার দিনে না পুরো পাটাকে বা হাতটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হতো। এখনকার দিনে কি হয়, এখন অনেক রিপ্লেসমেন্ট হয় হাতের বা পায়ের, কিংবা ট্রিটমেন্ট তো অনেক উন্নত এখন। তো সেমতো অবস্থায় আমার ওই বন্ধু, মানে আমার আঙ্কেলের যে বন্ধু, তার কাকা ওইরকম ডাক্তারি করতেন গ্রামগঞ্জে, গ্রামের সাইডে ছিল। তো উনি ওরকমই খুব রিস্ক নিয়ে কাজ করতেন। হ্যাঁ, মানে ধরো কারো হাত পায়ে কিরকম মানে খুব ডেঞ্জার ভাবে ইনফেকশন হয়েছে, উনি ওই হাত পাটা কেটে বাদ দিয়ে দিতেন। তো হঠাৎ একদিন ওই বন্ধু তখন কলেজে পড়াশোনা করছে, বন্ধুর কাছে একটা চিঠি আসে ওই কাকা ঝাড়সুকোদা থেকে। চিঠিতে লেখা যে তুই একটু আমার কাছে আয়, আমি ভীষণ অসুবিধায় পড়েছি, তাড়াতাড়ি আয়, খুব অসুবিধায় পড়েছি আমি। তো
বন্ধু বলে যে না, কোনো তো আর কিছু উপায় নেই, আমাকে যেতেই হবে, কাকা অসুবিধা বলছে। তো অ্যাকচুয়ালি ওটা ঝাড়খণ্ড না, আমার এখন মনে পড়লো ওটা মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের ওই জায়গাটায়, হ্যাঁ আমি সরি ভুলে গেছিলাম একটু জায়গাটা। মধ্যপ্রদেশের ওই জায়গা ঝারসুগুদা বলে কোন একটা জায়গা আছে। তো ওটা ওখানকারই স্টোরি। তো মধ্যপ্রদেশ যেতে তখন টাইম লাগতো, কারণ আমার পিসি ওখানে বিলং করে, তো আমি জানতাম যে 3 দিনের মতো টাইম লেগেই যেত। তো ওই বন্ধু তখন কি করে, তখন ওই বন্ধু ওই ট্রেন ধরে চলে যায় মধ্যপ্রদেশ। তো যেদিনকে পৌঁছায় সেদিনকে রাত হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে। তো রাতের খাওয়া সেরে ওই কাকা মানে বন্ধুর কাকা বলে যে তুই এই ঘরটায় থাক। অ্যাকচুয়ালি কাকা হচ্ছে মোটামুটি গ্রামগঞ্জের, জানো তো বাড়িঘর যেরকম ছিল, আর কাকার বাড়িটার মধ্যেই কাকা ওই ডিসপেন্সারিটা খুলে রেখেছিল। তো কাকা যেই ঘরে শোবে তার পাশে আরেকটা ঘরও ছিল, যেই ঘরটা নাকি কাকা ওই বিভিন্ন রকমের তোমার হচ্ছে ওই মানে কি বলবো অপারেশন করার অস্ত্র শস্ত্র মানে ছুরি কাঁচি এইগুলো রেখে দিত। আর কিছু তাক ছিল, কিছু সেলফ ছিল কাকার, হ্যাঁ ওই ঘরটায় মানে পাশের ঘরটায়। ওই ঘরটার সেলফের মধ্যে আহ কিছু বয়েম রাখা ছিল। বয়েমের মধ্যে ওই ধরো কারুর কাটা হাত বা কারুর কাটা পা বা কারুর কাটা অঙ্গ যেগুলো নাকি কাকা কেটে কেটে রাখতে বা অপারেশন করতে, সেইগুলো একটা কেমিক্যালের মধ্যে কাকা ওগুলো স্টোর করে রাখতো। তো ওই ঘরটায় ওই বন্ধুকে শুতে দেয়, একটা ছোট ঘর, ব্যাচেলার ছেলে। তো সেদিনকের মতন বন্ধু শুয়ে পড়ল ঘরের মধ্যে, শুয়ে পড়লো। হ্যাজাক, আগেকার দিনে হ্যাজাক বাতি থাকতো, ওই হ্যাজাক বাতি ছিল, তখনকার দিনে তো অত কারেন্টের ব্যবস্থা ছিল না। তো ওই হ্যাজাক বাতি জ্বালিয়ে শুয়ে পড়লো, হ্যাজাকের বাতিটা একটু কমিয়ে সেদিকের মতন শুয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ করে বন্ধুর মনে হচ্ছে যে ওই হ্যাজাকে দেখবে তোমরা, যে কোনো আলোর হালকা আলোর মধ্যেও শুয়ে রয়েছে, তো ওই আলোর সামনে দিয়ে যদি কেউ হাঁটাচলা করে না, তাহলে তোমরা না একটা বেসিক ফিল করতে পারবে যে কেউ রয়েছে ঘরের মধ্যে বা কিছু। সেরকম ভাবে বা ধরো সূর্যের আলো, কেউ শুয়ে রয়েছে ঘরে, আলো এসে পড়েছে, সামনে দিয়ে যাওয়া আসা করবে, দেখবে চোখের মধ্যে একটা আলো আধারি ব্যাপারটা আসে। তো ওরকম ভাবে ওই বন্ধু ঘুমের মধ্যে বুঝতে পারছে যে একটা আলো আধারি মনে হচ্ছে কেউ একবার এদিকে যাচ্ছে, কেউ একবার এদিকে হেঁটে আসছে। এইরকম ফিল করার পরে ওর বন্ধু চোখটা হালকা করে খুলেছে, খুলে দেখছে যে একটা ছায়া ছায়া মূর্তি বা ছায়া ছায়া একটা মূর্তি ওইরকম ভাবে মানে ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। তো এইটা দেখার পরে বন্ধু ভীষণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি না ধড়পড় করে উঠে বসে ওই হ্যাজাকের বাঁধটা যেই বাড়িয়েছে, দেখছে আর কেউ নেই ঘরে। তো উনি কি করবে, উনি ভীষণ ভয় পেয়ে গেছে। তো সেদিনকে রাতের মতন ওই বাঁধটাকে জ্বালিয়ে উনি শুয়ে পড়ে। পরের দিনকে সকাল বেলায় যথারীতি কাকার সঙ্গে চা খেতে বসেছে। চা খেতে বসার পরে বলছে যে কাকা তোমাকে একটা কথা বলবো, যদি বিশ্বাস করো। বলছে হ্যাঁ বল না। বলছে যে কাকা, কালকে রাত্রে আমি শুয়েছিলাম, আমার একটা জিনিস ঠিক লাগে। বলছে কি হয়েছে বল আমায় খুলে। বলছে তোমার ঘরে না মনে হয় কিছু আছে। আমি কালকে রাত্রিবেলায় মাঝরাতে এরকম কারোর একটা ছায়া মূর্তি দেখতে পেয়েছি, যে কিনা ওরকম সারা ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো কাকা এটা শুনে বলে যে হ্যাঁ রে, এটাই আমার অসুবিধা, এর জন্যই আমি তোকে ডেকেছি। তখন বলছি কি বলছো। বলছে হ্যাঁ, রাত্রে আমি শুতে পারছি না, সারা ঘরে আমার জ্বালিয়ে খাচ্ছে বা সারা ঘরে এরকম ভাবে ঘোরাফেরা করছে, কিন্তু জিনিসটা কি আমি ঠিক বুঝে পাচ্ছি না। তখন বলছি কাকা, তুমি কি কিছু এখানে কারুর কি কিছু রেখেছিলে। বলছে দেখ, এই এই যে বয়ামের মধ্যে অনেকেরই তো অনেক কিছু থাকে রাখা। তো কি হয়, আমি
কিছুদিন আগেই এক শ্রমিকের হাতের মধ্যে ওই ইনফেকশন হয়ে গেছিল বাজেভাবে। তো আমি হাতটাকে কেটে ওই বয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম ওর চিকিৎসার করে। কিন্তু কিছুদিন পর জানতে পারি যে ওই শ্রমিকটা মারা গেছে। তো তারপরে না ওই যে বয়ামের যে জায়গাটা ছিল, কিছু বয়াম আমার তারপরে কি হয়, শর্ট সার্কিটে কয়েকটা বয়ামের ওই যে মানে জিনিসগুলো রাখা ছিল, কারোর হাত কারো পা বা কারো কিছু জিনিস, ওইগুলো পুড়ে যায় শর্ট সার্কিট লেগে কিছু জিনিস। তো ওই হাতটাও পুড়ে একেবারে ঝলসে গেছে, তাই আমি ফেলে দিয়েছি। ওই কি তাহলে আসছে ওর হাতের জন্য? সে তো মারা গেছে, তাও কেন আসবে? এটাও আমার একটা প্রশ্ন। তখন বলছে যে ঠিক আছে কাকা, আজকে আমি ঘুমাবো না, আমি দেখি জিনিসটা কি। বলে দেখ তো বাবা কি জিনিসটা। তো এবার দুপুর বেলায় ওই বন্ধু আমার আঙ্কেলের সমস্তটা করে মানে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে রাত্রিবেলায় ওই হেজাকে আলোটা কম করে শুয়েছে, চোখটা বন্ধ করে। মানে এমন ভাবে ভান করছে যেন ঘুমাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ঘুমাচ্ছে না, জেগেই রয়েছে। ঠিক ওই সময় দেখছি আগের দিনের মতন ওই সময়টাতে ঠিক একটা ছায়া মূর্তি এসে ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করছে আর বলছে আমার হাতটা কোথায়, আমার হাতটা কোথায়। চারিদিকে খুঁজছে ওর হাতটা, আমার হাতটা কোথায়, আমার হাতটা কোথায়, এখানে খুঁজছে। তো এইটা শোনার পরে ওই বন্ধু ওঠে, আবার আলোটা জ্বালিয়ে দেয়, মানে বাড়িয়ে দেয় হ্যাজাকে আলোটা, দেখছে আবার কিছু। তো যথারীতি পরের দিনকে ওর কাকাকে বলে যে কাকা এই ব্যাপার, মানে অ্যাকচুয়ালি ওই শ্রমিকই আসে হাতটা দিতে, কিন্তু হাতটা খুঁজে পায় না বলে এরকম ভাবে ঘোরাফেরা করছে। তো আমি, তুমি একটা কাজ করো, আমি কলকাতা যাচ্ছি, ওখানে মেডিকেল কলেজ আছে, ওখান থেকে আমি যদি কিছু ব্যবস্থা করতে পারি তাহলে দেখছি। তো এই বলে ওই আঙ্কেলের বন্ধু কলকাতায় আসে। আসার পরে ওই মেডিকেল কলেজে কি হয়, অনেক সময় অনেক রকমের অপারেশন হওয়ার পরে হাত মানে কাটা হাত এগুলো বাদ যখন পড়ে যেত, তখন ওরকম একটা হাত কোনো মতে অ্যারেঞ্জ করে নিয়ে এসে আবার ওই কাকার বাড়িতে এসে একটা ওই বয়ামের মধ্যে মানে সলিউশনের মধ্যে ওই হাতটা রেখে দেয়। রেখে দিয়ে রাত্রিবেলায় ওরকম আবার শুয়েছে। শুয়ে দেখছি ওই সময় আবার এসছে ওই ছায়া, এসে যে দেখছে যে ওরকম বয়ামের মধ্যে একটা ওর মানে হাতটা রাখা, ও ভেবেছে ওটা ওরই হাত। এইটা দেখার পর ও নাকি ভীষণ আনন্দিত হয়। আনন্দিত হওয়ার পরে ওই যে হাতটা নিয়ে ওই ছায়া মূর্তিটি চলে যায়, এবং তারপর থেকে আর কোনোদিনও ওই ঘরের মধ্যে ওই ছায়া মূর্তিকে আর দেখা যায়। তো এই ছিল আমার একটা ঘটনা। অলরেডি 11:03 বাজে। ভেবেছিলাম আজকে মা কালীর আরেকটা ঘটনা বলবো, অ্যাকচুয়ালি ওটা কিন্তু খুব ভয়ের স্টোরি ছিল মা কালীর, বাট ওটা আমি বলতে পারিনি। ওইগুলো নেক্সট স্লটের জন্য বা নেক্সট লাইফের জন্য তোলা থাক। আমি নেক্সট আবার আসবো, আবার কিছুদিন পরে আসবো, এসে ওই স্টোরিগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না আজকে কার স্টোরি কেমন লেগেছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কেমন লেগেছে। যদি তোমাদের কারোর কাছে আরো স্টোরি থাকে, যদি মনে হয় আমার সাথে শেয়ার করবে তোমরা, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের স্টোরিগুলো তোমাদের হয়ে বলে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, শুভ রাত্রি, সবাই সাবধানে থেকো, টাটা, গুড নাইট।